গয়া এবং রাজগীর ভ্রমণের শেষ পর্বে আমরা এখন এসেছি মোগলানা শিল্পগ্রামে। এখানে ভগবান বুদ্ধ সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হচ্ছে এবং স্থানীয় মানুষজন, বিশেষ করে মহিলারা, একদিকে প্লাস্টার অফ প্যারিস, মাটির এবং স্টোন ডাস্ট দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করে সেগুলো রং করছে এবং আরেকদিকে শোকেসে খুব সুন্দর করে সেগুলো সাজিয়ে রেখে বিক্রি করা হচ্ছে। আপনি যদি এখান থেকে মূর্তি ক্রয় করতে চান তাহলে বাইরে যে কোনো জায়গার থেকে এখানে অনেক কম মূল্যেই এই মূর্তিগুলি পাবেন। একসময়ে ভারতীয়রা ঐতিহ্যগতভাবে ইতিহাস লিপিবদ্ধ করতে কখনোই ভালো ছিল না। সেই সময় জ্ঞান শ্রুতি নির্ভর ছিল, তাই মৌখিক ঐতিহ্যের মাধ্যমে জ্ঞান প্রেরণ করা হতো। তাই আমাদের প্রাচীন ইতিহাস সম্পর্কে আমরা যা জানি তার বেশিরভাগটাই বিদেশি ভ্রমণকারীদের লেখা থেকে আসে। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে ভারতের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে আমরা যা কিছু জানতে পারি চীন দেশীয় পর্যটক হিউয়েন সাংয়ের কাছ থেকে। সত্যি, হিউয়েন সাং না থাকলে হয়তো বিশ্বের এত বড় প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয় মাটির তলায় চাপা থাকত। রাজগীর, নালন্দা, বৈশালী, সারনাথ, কপিলাবস্তুর মতন স্থানগুলো চিহ্নিত করা সম্ভব হতো না। প্রাচীন ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে আমরা হয়তো অন্ধকারেই থাকতাম। হিউয়েন সাং বর্তমান চীনের লিয়াং অঞ্চলের চেনহুই নামে জন্মগ্রহণ করেন। তার পরিবার কনফুসিয়াস ঐতিহ্য অনুসরণ করলেও তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন। মাত্র 20 বছর বয়সে বৌদ্ধ ভিক্ষুক বা সন্ন্যাস গ্রহণ করে বৌদ্ধ ধর্মকে জানতে, প্রাচীন সংস্কৃত ভাষায় শিক্ষা লাভ করতে, সর্বোপরি তৎকালীন ভারতীয় সংস্কৃতি ও ধর্মকে জানতে সুদূর চীন থেকে রাজার অনুমতি ছাড়া তিনি লুকিয়ে লুকিয়ে বিভিন্ন দেশ, দুর্গম মরুপর্বত, অনেক বিপদসংকুল পথ
পায়ে হেঁটে পার হয়ে এই ভারতবর্ষে এসেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য শিলভদ্রের কাছে শিক্ষা লাভ করে নালন্দার অধ্যক্ষ পদ লাভ করেছিলেন। ভারতীয় আর্থসামাজিক ধর্মীয় সংস্কৃতিকে লিপিবদ্ধ করেছিলেন তার বিখ্যাত গ্রন্থ সিইউকিতে, যার থেকে আমরা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে জানতে পারি। তাই হিউয়েন সাংকে ভারতে বৌদ্ধ প্রত্নতত্ত্বের পথপ্রদর্শক বলা হয়। স্মৃতিসৌধের ভেতরে হিউয়েন সাংয়ের ব্যবহৃত বেশ কিছু জিনিস আছে। হিউয়েন সাংয়ের জীবনকে 18টি মানচিত্রে এবং বেশ কয়েকটি ফটোগ্রাফ দিয়ে চিত্রিত করা হয়েছে। এছাড়া সুদূর চীন থেকে যে দুর্গম পথ দিয়ে ভারতে এসেছিলেন তার একটি মানচিত্র আছে। তাঁর ভারত ভ্রমণের বৃত্তান্ত চীনা ও সংস্কৃত ভাষায় লেখা আছে। 2007 সালে হিউয়েন সাংয়ের কাজের গবেষণা ও প্রচারের জন্য এই হিউয়েন সাং মেমোরিয়াল হলটি তৈরি করা হয়। এই ঐতিহ্যবাহী ভবনটি চীনা শৈলীতে নির্মিত।
চীনা ছাতা এবং সামনে ঝুলন্ত বাতিদান সহ বিশাল ব্যাকপ্যাক বহনকারী হিউয়েন-সাংয়ের এই মূর্তিটি আমরা ইতিহাসের বইয়ের পাতায় দেখতে পাই। রাজগীর ভ্রমণ পর্বের দ্বিতীয় দিনে আমরা আজ খুব সকালবেলায় 2000 টাকা একটি গাড়ি ভাড়া করে প্রথমে যাই পাওয়াপুরী, সেখান থেকে কুন্দলপুর হয়ে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা মিউজিয়াম দেখে রাজগীর বাস স্ট্যান্ডে চলে আসি। আমাদের ট্রেন বখতিয়ারপুর হাওড়া আরজেপিভি এক্সপ্রেস রাত 10টা 20-তে। আর রাজগীর থেকে হাওড়া সরাসরি কোনো ট্রেন নেই, আবার রাজগীর থেকে বখতিয়ারপুর যাওয়ার ট্রেন থাকলেও তা সব দিন চলে না। তাই আমরা রাজগীর বাস স্ট্যান্ড থেকে বাসে করে প্রথমে বিহার শরীফ যাব এবং সেখান থেকে আবার বাসে করে বখতিয়ারপুর স্টেশন। রাজগীর থেকে বখতিয়ারপুর স্টেশনের দূরত্ব 50 কিলোমিটার। আর রাজগীর টু বিহার শরীফ জনপ্রতি বাস ভাড়া 40 টাকা, আর বিহার শরীফ থেকে বখতিয়ারপুর জনপ্রতি বাস ভাড়া 50 টাকা। সময় লেগেছে রাজগীর থেকে বখতিয়ারপুর আসতে প্রায় 3 ঘন্টা। যেহেতু আমাদের ট্রেন রাতের দিকে, তাই আমরা কয়েক ঘন্টার জন্য একটি লজ ভাড়া করলাম বখতিয়ারপুর স্টেশন এবং বাজারের উপরেই হীরা প্যালেস নামক লজটি 5 ঘন্টার জন্য 500 টাকা দিয়ে আমরা ভাড়া করলাম। বখতিয়ারপুর বাজারের এখানে প্রচুর মিষ্টির দোকান আছে। রং বেরঙের নারকেলের মিষ্টি অত্যন্ত ভালো খেতে, আর বিশেষ করে তিল আর নারকেল দিয়ে আরও এছাড়া অন্যান্য জিনিস দিয়ে তৈরি এখানকার বিখ্যাত সেই খাস্তা। প্রতিটি দোকানের সামনেই শোকেসে ওই খাস্তা জাতীয় মিষ্টি সাজানো আছে, আর পেছনে দেখতে পাবেন অনেক কারিগর মিলে তারা আমালদিস্তা দিয়ে তিল পিষে এই তিলের খাস্তাগুলো বানাচ্ছে। ভীষণ ভালো খেতে। হাঁটতে হাঁটতে আমরা বখতিয়ারপুর স্টেশনে চলে এলাম। বখতিয়ারপুর স্টেশনটি খুব ছোট্ট স্টেশন, সারাদিন ফাঁকাই থাকে। ট্রেন এলে আমাদের মতন বেশ কিছু টুরিস্টদের ভিড় দেখা যায়। সমগ্র গয়া রাজগীর নালন্দা ট্যুর 7টি পর্বে 7টি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে জানাবেন, আর কিছু জানার থাকলে তাও জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব। ভালো থাকবেন।